কর্ণফুলী সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনোয়ারা বেগম, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি, পার্বত্য জেলা থেকে তোমাদের আরও একটি নতুন অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলছো। ক্লাস শুরু করার আগে আসো আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই মহামারী থেকে সবাইকে পরিত্রাণ দান করেন। আমিন। আজকের অনলাইন ক্লাসে ম্যাডাম তোমাদের পাঠ্য বই সমাজবিজ্ঞান অর্থাৎ বাংলাদেশের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে পাঠদান করব। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বলতে আমরা কি বুঝি দেখো, মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুগ হলো প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ হলো পেলিওলিথোস। পেলিওলিথোস এজ, ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে পেলিওলিথোস এজ বা ওল্ড স্টোন এজ নামেও আমরা জেনে থাকি। আবার দেখো গ্রিক শব্দ PALEO পেলিও এবং লিথোস LITHOS লিথোস এর সমন্বয়ে ইংরেজি পেলিওলিথোস শব্দটি গঠিত। অর্থাৎ পেলিও অর্থ প্রাচীন আর লিথোস অর্থ পাথর। অর্থাৎ পেলিও এবং লিথোস এর সমন্বয়ে ইংরেজিতে পেলিওলিথিস শব্দটি গঠিত হয়েছে। অর্থাৎ পেলিও অর্থ হচ্ছে প্রাচীন আর লিথোস অর্থ হচ্ছে পাথর। সুতরাং পেলিওলিথোস এজ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। অর্থাৎ এর বাংলা অর্থটা আমরা কি জানতে পারি, প্রাচীন প্রস্তর যুগ, যে বিষয়টা আজকে তোমাদেরকে ম্যাডাম পাঠদান করব অর্থাৎ পড়াবো। প্রাচীন প্রস্তর যুগ বলতে সেই যুগ বা কালকে বোঝায় যে যুগে মানুষ কি করত, ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ার ব্যবহারের মাধ্যমে কি করত, জীবিকা নির্বাহ করত। তখনও কিন্তু ধারালো কোনো কিছু তৈরি করতে মানুষ পারেনি, সে কারণে কি করত মানুষ, ভোঁতা এবং অমসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহারের মাধ্যমে কি করত, জীবিকা নির্বাহ করত। এই যুগে মানুষের প্রথম দর্শন মেলে। এই যুগের প্রধান বাসিন্দা অর্থাৎ এই যুগের প্রধান যারা বাসিন্দা ছিল তাদেরকে বলা হতো নিয়ানডারথাল মানুষ, অর্থাৎ নিয়ানডারথাল মানুষ। এই যুগে হাতিয়ারের নিদর্শন হচ্ছে নুড়ি পাথর। অর্থাৎ এই যুগে যে হাতিয়ার আমরা দেখতে পাই ওটা হচ্ছে নুড়ি পাথর, অর্থাৎ ছোট ছোট পাথরগুলা এই যুগের পাথর ছিল, অর্থাৎ হাতিয়ার ছিল। নিদর্শন স্বরূপ আমরা দেখতে পাই কি নুড়ি পাথর। কেমন এই নুড়িগুলি অবশ্য এই নুড়ি পাথরগুলো অবশ্য মানুষের হাতের কারুকার্য ছিল না। পর্যায়ক্রমে কি করলো মানুষ, পাথর দিয়ে ঠোকাঠুকি করে নুড়িগুলোকে প্রয়োজন মাফিক কি করলো, তার মানুষের প্রয়োজন মাফিক আকার দিতে শিখলো। অর্থাৎ মানুষের কি কতটুকু প্রয়োজন সেই হিসাবে মানুষ সেই নুড়ি পাথরগুলোকে আকার দিতে শিখলো। এই সময়ের উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে কি জানো, দা বা হাত কুটার। হাত যে কুটার আমরা কুড়াল মারি, ওই কুড়ালগুলা, হাত কুড়ালগুলা, দা কিংবা হাত কুড়াল। পরবর্তী সময়ে মানুষ পাথরের বল্লম ব্যবহার করতে বলে কি করে প্রমাণ মেলে। এই যুগের হাতিয়ার ছিল অপেক্ষাকৃত, এটা আমি আগেও বলেছি তোমাদেরকে, অপেক্ষাকৃত কি ভোঁতা, অর্থাৎ ধারালো না, তীক্ষ্ণ না। প্রাচীন প্রস্তর যুগ আজ থেকে 25 লক্ষ বছর পূর্বে শুরু আর 10,000 বছর আগে শেষ হয়েছে।
এই গেল তোমাদের প্রাচীন প্রস্তরের যুগ সম্পর্কে জানা। আচ্ছা, এখন দেখো আসো প্রাচীন, আবার দেখো আমরা এখানে প্রাচীন প্রস্তরের যুগের বৈশিষ্ট্যগুলো একটু জানি, অর্থাৎ সেই সময় কি কি বৈশিষ্ট্য বিরাজমান ছিল এটা একটু আমরা দেখি। সেই সময় মানুষ কি করতে, দেখো তাদের কি ছিল তাদের বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স। সেই সময় মানুষ কি করতো, খাদ্য সংগ্রহ করত, খাদ্য কিন্তু উৎপাদন করতে পারতো না, কি করতো, খাদ্য সংগ্রহ করত। তারপরে কি করতো, আগুনের ব্যবহার শিখছিল। আগুনের ব্যবহার কিভাবে শিখেছে সেটাও তোমরা জানো। কি করেছিল, পাথরের সাথে পাথরের ঘর্ষণের মাধ্যমে যখন দেখতো যে আগুন জ্বলে ওঠে, সেইভাবে মানুষ কিন্তু আগুনের ব্যবহার শিখেছিল। তারপর দেখো যাযাবর জীবনযাপন করতো। যাযাবর জীবনযাপন তো নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে মানুষ কি করতো, এক জায়গায় বসবাস করতো না। যখন খাদ্যদ্রব্য শেষ হয়ে যেত, এক জায়গার কোনো একটা জঙ্গলে হয়তো বসবাস করছে, সেই জায়গায় যদি মনে করো তাদের ফল মূল খাদ্য সব শেষ হয়ে যেত, তখন কি করতো মানুষ, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেটাকে ইংরেজিতে বলা হয় মাইগ্রেট করতো, অর্থাৎ স্থানান্তর করতো, কেমন চলে যেত আরেক জায়গায়। সেই জন্যই তাদেরকে স্থায়ী অবস্থান যেখানে থাকবে না সেটাকে যাযাবর জীবনযাপন বলে। তারপর দেখো জাদুবিদ্যা ও অতি প্রকৃতির জ্ঞান, অর্থাৎ জাদুবিদ্যায় বিশ্বাস করতো, এবং অতি প্রাকৃতিক জ্ঞান, অর্থাৎ যখন মনে করো জাদুবিদ্যা তো আছে যেটা তোমরা জানো, তার সাথে সাথে ওনারা আরও কী করতো সেই যুগের মানুষেরা, অতি প্রাকৃতিক জ্ঞান। যেমন দেখো যখন তারা পানিতে নামতো, তখন দেখতো যে কুমির দেখতো, সাপ দেখতো, যে বেশি করে মানুষকে দংশন করতো অথবা মানুষকে খেয়ে ফেলতো, তখন মনে করতো কি যে না এটাই বেশি শক্তিশালী, এর উপরে আর কোনো শক্তি নাই। তখন সে কী করতো, সেই কুমিরটাকে পূজা করতো অথবা সাপটাকে পূজা করতো। এই জিনিসগুলো কিন্তু এখনও আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী লোকের মধ্যে কিন্তু রয়ে গেছে, তোমরা সেটা দেখতে পাও। আবার কি করতো, রাতের যখন চন্দ্র উঠতো, সকালে দেখতো যে সূর্য উঠেছে, তখন সূর্যটাকে তারা বেশি শক্তিশালী মনে করে সূর্যকেও আবার পূজা করতো। তো এইভাবেই ছিল তাদের অতি প্রাকৃতিক জ্ঞানের অবস্থান। আর জাদুবিদ্যা তো সেটা ছিল বিভিন্ন জিনিসের কুসংস্কারে তারা বিশ্বাসী ছিল। তারপরে দেখো বাঁশ, চামড়া ও কাঠের ব্যবহার। তারা কিন্তু বাঁশ, তারপরে চামড়া, বিভিন্ন পশু পাখির চামড়া ও কাঠের ব্যবহার করত। কাঠ দিয়ে আগুন জ্বালাতো, চামড়া টামড়া দিয়ে নিজেদেরকে আবৃত করত, বাঁশ দিয়ে মনে করো কোনো কিছু ঘর টরের কোনো কিছুকে সাপোর্ট দিত, এইভাবে কিন্তু তারা এই বিষয়গুলা ব্যবহার করত। তারপরে দেখো জনসংখ্যার অপ্রতুলতা, অর্থাৎ জনসংখ্যা খুব কম ছিল, ওখানে অনেক বেশি মানুষ কিন্তু তখন ছিল না, বিভিন্ন জায়গায় ছড়াছিটা জায়গা ছিল অনেক বেশি, কিন্তু জনসংখ্যা ছিল অনেক কম। তারপর দেখো শ্রম বিভাজনের অভাব, যেটা এখন আমাদের সমাজ ব্যবস্থায় আছে, তখন তো শ্রম বিভাজনের তো প্রশ্নই ছিল না, কারণ মানুষ তো নিজের অস্তিত্বই অনুভব করতো না, তাই না, প্রাচীন প্রস্তর যুগে সেখানে শ্রম বিভাজনের তো প্রশ্নই থাকে না, তো শ্রম বিভাজনের অভাব ছিল। তারপরে মানুষ কি করতো, দলবদ্ধভাবে বসবাস করত। অর্থাৎ দলবদ্ধভাবে কেন বসবাস করত, সেটাও একটা কারণ ছিল, সেটা হচ্ছে মানে বিভিন্ন হিংস্র প্রাণী থেকে নিজেদেরকে কি করত, রক্ষা করার জন্য। এককভাবে তো কখনোই সম্ভব ছিল না, সে কারণে তারা দলবদ্ধভাবে বসবাস করত। সেটা মনে করো অথবা তোমার এই যে গাছের গুহাতে, অথবা কোনো মাটির নিচে নিজেদের বাসস্থান, অথবা গাছের উপরে, যেখানে তারা নিরাপদ মনে করতো সেখানেই তারা দলবদ্ধভাবে বসবাস করত। তারপরে দেখো শ্রেণীহীনতা, অর্থাৎ তাদের ভিতরে কোনো শ্রেণী জ্ঞান ছিল না, শ্রেণীহীনভাবেই তারা বসবাস করত। তারপরে ছিল স্বনির্ভরতা, অর্থাৎ একজন একজনের উপরে স্বনির্ভর ছিল, অর্থাৎ কেউ কাউকে কতটুকু সাহায্য করতে পারবে সেটার আশা কিন্তু তারা করতে পারতে না। অর্থাৎ তোমরা কিছু আশা করবে যে আমাকে এই কাজটা এই জন্য করে দিবে, তা কিন্তু হবে না, যে যার আত্মরক্ষায় সে নিজে নিজেই স্বনির্ভর ছিল। তারপরে দেখো সমভোগবাদী, অর্থাৎ সমানভাবে সব কিছু ভোগ করতো, অর্থাৎ এখানে তো আমি বেশি খাবো তুমি কম খাবা, তুমি বেশি খাবা, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে ছিল না। তারা কি করতো, সমভোগবাদী ছিল, অর্থাৎ সবাই সমন্বয় করে একটা জিনিস খেত অথবা আত্মরক্ষা করতো, সবাই সবাইকে সমভোগী বাদী ছিল। আচ্ছা, এখন এই গেল প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, অর্থাৎ মানুষের যে জীবনযাপন ছিল, সামাজিক যে জীবনযাপন ছিল, সেখানের ভিতরে এই ছিল তাদের বৈশিষ্ট্যগুলো। এখন আসো প্রাচীন প্রস্তর যুগকে আবার তিনটি উপবিভাগে ভাগ করা যায়, অর্থাৎ ঐতিহাসিকগণ ইতিহাসের আলোকে প্রাচীন প্রস্তর যুগকে তিনটি উপভাগে ভাগ করেছেন। সেই উপভাগগুলো কি কি দেখো,
সেটা হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, আরেকটা হচ্ছে নাম্বার 2তে হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ, নাম্বার 3 হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, এই যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগে আমরা কি দেখতে পাই? আচ্ছা, খ্রিস্টপূর্ব প্রায় 1 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 60,000 অব্দ পর্যন্ত সময়কালকে কি বলা হয়? প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায় বলে আমরা ধরে নিতে পারি। অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় 1 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 60,000 অব্দ পর্যন্ত সময়কালকে প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায় বলে আমরা ধরে নিতে পারি। তারপরে আবার দেখো, হাইডেলবার্গ মানব হচ্ছে এই যুগের অন্যতম কি জীবাশ্ম। অর্থাৎ হাইডেলবার্গ মানবের কথা আমি আগেও বলেছি তোমাদেরকে পড়াবার আরম্ভতে, সেই মানব হচ্ছে এই যুগের অন্যতম জীবাশ্ম। প্রাচীন প্রস্তর যুগে এই পর্যায়ের মানুষদের প্রায় মানুষ হিসাবে অভিহিত করা হয়। অর্থাৎ মানুষরা যে মানুষ সেই হিসাবে সেই সময় চিহ্নিত করা হয় মানুষকে। এরা কি করে? এরা বুদ্ধি, মেধা ও দক্ষতায় কি ছিল? উচ্চমানের ছিল না, কিন্তু এরা বুদ্ধি, মেধা ও দক্ষতায় নিম্নমানের ছিল। অর্থাৎ এদের কোনো কিছুই কিন্তু সঠিকভাবে তখন কি হয়নি? বুদ্ধি জ্ঞান সম্পন্নতা তাদের ভিতরে আসেনি, অর্থাৎ বুদ্ধি জ্ঞান সম্পন্ন ছিল না। এই যুগের মানুষেরা কি করত? অরণ্য আর গুহায়, এই যে আগে বলেছি তারা কি করত? অরণ্য এবং গুহায় বাস করত। বনান্তরে তারা কি করত? ঘুরে বেড়াতো এবং খাদ্যের অন্বেষণ করত। ধীরে ধীরে তারা মেধা, অভিজ্ঞতা আর দক্ষতাকে কি করলো? কাজে লাগিয়ে পাথর ঘষে সুচালু আর তীক্ষ্ণ করে পশু শিকারের কৌশলকে কি করলো? আয়ত্ত করতে সক্ষম হলো। আর এই যুগের মানুষ ছিল প্রধানত শিকারী ও খাদ্য সংগ্রহকারী। তারা প্রধানত কি ছিল? শিকারী এবং খাদ্য সংগ্রহকারী। তবে এদের মধ্যে কেউ কেউ আগুনের ব্যবহার জানত বলে অনেকে ধারণা করেন। পৃথিবীর দ্বিতীয় তৃতীয় শীতল যুগে এদের অস্তিত্ব ছিল। জাবার চীনের সিনাত্থাপাস, আলজেরিয়ার আলট্রাপ্রাস নরগোষ্ঠী এ যুগে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত। অর্থাৎ নিম্ন প্রাচীন প্রস্তর যুগে এসে আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে তারা চাষাবাস করে কি করলো? ফসল ফলাতে এবং উৎপাদন করতে কি করত? জানতো না। কিন্তু গাছের মূল কথা হচ্ছে গাছের ফলমূল, পশুর মাংস ছিল তাদের প্রধান খাদ্য। এই সময় মানুষ ছিল কি? যা এক কথায় আমরা বলতে পারি যাযাবর। তারা কি ছিল? ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াতো। তারপরে দেখো, পশু শিকারের জন্য তারা যেসব পাথরের অস্ত্র ব্যবহার করত, হাত কুঠার তা অন্যতম। পশ্চিম পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকায় প্রাচীন প্রস্তর যুগের হাত কুঠারের নিদর্শন পাওয়া যায়। এই গেল তোমার নিম্ন প্রস্তর যুগের বিষয়। আচ্ছা, এখন আসো মধ্যপ্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, এই মধ্যপ্রাচীন প্রস্তর যুগে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে যেটা প্রাচীন প্রস্তর যুগের, সেই সময় আমরা কি দেখতে পাই? এখানে দেখো, খ্রিস্টপূর্ব 60,000 থেকে খ্রিস্টপূর্ব 30,000 অব্দ পর্যন্ত সময়কালকে প্রাচীন প্রস্তর যুগের মাধ্যমিক পর্যায় বলে অভিহিত করা হয়, অর্থাৎ ধরে নেওয়া হয়। এই যুগের মানুষেরা লজ্জা ঢাকার জন্য কি করত? মৃগ চর্ম পরিধান করত, অর্থাৎ মৃগ চর্মটাকে পরিধান করত। তারা শিকারের উপযোগী পাথরের ধারালো সূক্ষ্ম ও মসৃণ অস্ত্রশস্ত্র যেমন দূরপ্রান্ত, তীক্ষ্ণ বর্ষা, ছুরি, ছাঁচা, 3 কোণা 4 কোণা আকৃতির কি করত? অস্ত্র ইত্যাদি তৈরি করতে সক্ষম হয়েছিল। কেমন? এগুলো অধিকাংশই অনেকটা ছুরি ও বর্ষার ফলের মতো দেখাতো দেখতে। মানুষ এইসব অস্ত্র বানাতে পাথরের সিল্কা থেকে হরিণের শিং অথবা অন্য কোনো শক্ত কিছু দিয়ে আস্তে আস্তে চাপ প্রয়োগ করে ছোট ছোট পাথরের টুকরা উঠিয়ে ফেলে। মন্তেরীয় যুগের যন্ত্রপাতি পাওয়া গেছে নিয়ান্ডারথাল মানুষের কঙ্কালের সাথে। কোথায় পাওয়া গেছিল? মন্তেরীয় যুগের যন্ত্রপাতিটা পাওয়া গেছে কোথায়? প্রত্নতাত্ত্বিকবিদরা কোথায় পেয়েছেন? সেটা হচ্ছে নিয়ান্ডারথাল মানুষের
কঙ্কালের সাথে। এই সময়ে মানুষ ছিল খাদ্য, এই সময়ে মানুষ কি ছিল? খাদ্য সংগ্রহকারী, খাদ্য উৎপাদক নয়, বিষয়টা মনে রাখবে। এই সময় মানুষ ছিল, অর্থাৎ মধ্যপ্রাচীন যুগে ছিল, মধ্যপ্রাচীন প্রস্তর যুগে ছিল, মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী, খাদ্য উৎপাদক নয়। কারণ তখন তারা কি করেছিল? কৃষির আবিষ্কার করতে পারেনি। তবে পাথরের অস্ত্রগুলো এই সময় আয়তনে ছোট হয়ে যায়। এই যুগে মৃৎশিল্প, চিত্রশিল্প, মানুষ বেশ পটু হয়ে ওঠে। ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহাচিত্র, ভীমবেটকার একটা মধ্যপ্রদেশের জায়গা, গুহাচিত্র এই সময় উল্লেখযোগ্য চিত্র শিল্পের নিদর্শন হিসাবে আমরা জানতে পারি। আবার অনেকেই মনে করতেন এই যুগের মানুষেরা গুহাচিত্রে রঙের ব্যবহার করেছিল। আবার দেখো, স্পেন ও দক্ষিণ ফ্রান্সের গুহায় এই যুগের নিপুণ শিল্পকর্মের নিদর্শনও আমরা দেখতে পাই। আচ্ছা, এই গেল তোমাদের মাধ্যমিক পর্যায়ে, অর্থাৎ প্রাথমিক প্রাচীন অর্থাৎ নিম্ন প্রাচীন প্রস্তর যুগ গেল, মধ্য প্রাচীন প্রস্তর যুগ গেল। এখন হচ্ছে তোমাদের উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এই উচ্চ শেষ পর্যায়ে যেটাকে বলে খ্রিস্টপূর্ব 30,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্যায়। এই পর্যায়ে এসে মানুষেরা কি করলো? এই সময় মানুষ খুব চিকন লম্বা ফলার মতো অস্ত্র বানিয়েছে। অর্থাৎ এই পর্যায়ে এসে তারা কি করলো? একটু বুদ্ধিসম্পন্ন হলো। তারা কি করলো? চিকন লম্বা ফলার মতো অস্ত্র বানিয়েছে। এই যুগের মানুষ কেবল পাথর নয়, হাড় দিয়েও নানা প্রকার অস্ত্রপাতি অর্থাৎ যন্ত্রপাতি, অস্ত্রপাতি বানিয়েছে। এই সময় মানুষ হাড় দিয়ে সূচ, আল, মাছ ধরার বড়শি বানাতে আরম্ভ করেছে। ক্রো-ম্যাগনন মানুষ ছিল এ যুগের প্রধান অধিবাসী। এ যুগের প্রধান অধিবাসী কারা ছিল? ক্রো-ম্যাগনন মানুষরা ছিল, ম্যাগনন মানুষ ছিল এ যুগের প্রধান অধিবাসী। অর্থাৎ তীর, ধনুক ও হাড়ের তৈরি হারপুন দ্বারা পশু শিকার অনেকটা সহজ হয়েছিল। অর্থাৎ ক্রোমগণন নরগোষ্ঠী হচ্ছে এই যুগের উল্লেখযোগ্য বাসিন্দা। এই বিষয়টা তোমরা মনে রাখবে যে এই সময়ের বাসিন্দা কারা ছিল। অর্থাৎ এখন দেখো আমরা কি জানলাম? অর্থাৎ তোমাদের প্রাচীন যুগের বৈশিষ্ট্য জানলাম। প্রাচীন যুগের অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য জেনেছি। তারপর প্রাচীন প্রস্তর যুগের তোমার 3টা যুগ জেনেছি: নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এইগুলো তোমাদেরকে ম্যাডাম পড়ালাম। তো আমি আশা করি তোমরা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা দেখেছো নিম্ন, মধ্য, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ ও সমাজ ও সভ্যতার বিকাশ এবং প্রাচীন প্রস্তর যুগের প্রভাব বিষয়টি বুঝতে পেরেছো। আসলে বিষয়টি একেবারেই সহজ। তোমরা যদি একটু খেয়াল করে পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য বিষয়টা আর তেমন অসুবিধা হবে বলে ম্যাডাম মনে করি না। তবে একটা বিষয় তোমরা সবসময় খেয়াল রাখবে, সেটা হচ্ছে তোমাদের ডেইলি অ্যাক্টিভিটিসটাকে কার্যকর রাখতে হবে। তাহলেই তোমরা কিন্তু পড়াশোনায় সফলকাম হবে। তো ম্যাডাম আজকের মতো তোমাদের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকবে, যার যার অবস্থানে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।